ওই দেখো, ওই যে চলে আসছে। এসো এসো। আব্বু আম্মু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোনার টুকরো একমাত্র জামাই চলে আসছে দেখো। আচ্ছা জামাই, এত কিছু আনার দরকার ছিল কি? আহা আব্বু, তেমন কিছু তো আনতেই পারলাম না। গরুর রান নিয়েছিলাম একটা, রুই মাছ একটা নিয়েছিলাম, আমার সমান না হইলেও আপনার মেয়ের সমান হইব। মিষ্টি নিয়েছিলাম 10 কেজি। আপনার মেয়ে কি বলে জানেন? কই এত কিছু নিলে বাড়িতে এগুলা করবো কে? ভ্যান গাড়ি নিয়েছিলাম তো, পরে অভিমান করছি, অভিমান করে ওরা টাকা দিয়ে দিছি, ওর যা যা খুশি কিনা নিয়ে আসছে। মানা করবো না কেন কত? এত বড় গরুর রান নিছে, কত এত বড় গরুর রান কে খাইবো? আমাকে ঘরে কি এতজন মানুষ আছে? তারপর রুই মাছ, এত বড় রুই মাছ নিছে, এত বড় রুই মাছ খাইবো কে? পরে নষ্ট হয়ে যাবে, নদীতে ফালাই দিতে হইব। তাই আর মিষ্টি, মিষ্টি নিতে চাইছে 10 কেজি। এত 10 কেজি মিষ্টি কে খাইবো? এর লিগে আমি তোমার জামাইরে কইছি এত কিছু নিয়ে নষ্ট করার দরকার নাই, তুমি আমার টাকাটা দাও, আমি মাপ মতো কিনা নিই। তাই 2 কেজি মিষ্টি আর ছোট একটা রুই মাছ আর 2 কেজি মাংস এই নিয়েছি। আব্বুর পছন্দের ছানা মিষ্টি নিছো? হ্যাঁ আব্বা, তোমার পছন্দের সাদা মিষ্টিও নিয়ে আসছি। দেখো আমার পছন্দের ছানার মিষ্টিও নিয়ে এসেছে। হ্যাঁ, এই জামাই এদিকে এসো, এদিকে এসো। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ, ওই আমজাদ, আরে তাড়াতাড়ি আয়। দেখ কত কিছু নিয়ে আসছে, দেখ কফি এনেছে, লাউ শাক এনেছে। দেখতে হবে না কার জামাই? আমজাদের জামাই। আমজাদ, এবার দেখ আমার জামাই কি এনেছে। একটা গরুর রান নিয়েছিল, বুঝলি আমজাদ? বড় গরুর রান, কিন্তু আমার মেয়ে আনতে দেয়নি, কারণ আমরা দুইজন খাবে কি। তারপর বড় একটা রুই মাছ এনেছিল, কিন্তু আমার মেয়ে সেটাও আনতে দেয়নি, কারণ খাবে কে। 10 কেজি মিষ্টি কিনেছিল, আমার মেয়ে ফেরত দিয়েছে, খাবে কে? আরে কোটিপতি জামাই, ওর মনটাও না কোটিপতি। আর তুই কি করলি? একটা ফকিন্নি জামাই তোর মেয়ের সাথে বিয়ে দিলি। অবশ্য তোর মনও তো ফকিন্নি, ছোট বোন। তোর এর থেকে বেশি আর কি হবে বল? এই চুপ থাকো তো। কারো সুনাম করতে না পারো, অন্তত দুর্নামটা করো না। মা, আব্বার একটু কইতে দাও না, তোমার জামাই সুনামি তো করতেছে। এই চুপ থাক। তোরা বাপ বেটি মিলে কি মানুষের দুর্নাম ছাড়া আর কিছু দেখিস না? দুর্নাম করে কি তোরা খুব সুখী হস, মনে আনন্দ পাস, কোনটা বড় হয়ে যায়? এটা কিন্তু ঠিক না। দুর্নাম করা একদমই ঠিক না। মা, তোমার জন্য না আমি জামাইয়ের একটু সুনামও করতে পারলাম না। আহা, আমার সুনাম তোমার করতে হইব কে? আমার সুনাম করব পত্রিকায়, টেলিভিশনে। চলো চলো ঘরে চলো। চলো। বাজান, কিছু মনে করো না, ও একটু এরকম। তুমি আমার মেয়ের নিয়ে সুখে আছো, এটাই সব। চলো বাড়ি চলো। গরুর মাংসের গন্ধ, আহারে কতদিন ধরে গরুর মাংস দিয়ে ভাত খাই না। নানাদের ঘরে তো শুধু সবজি রান্না করছে, বড় নানাদের ঘরে মনে হয় গরুর মাংস রান্না করছে। যাই বড় নানির কাছে গিয়ে একটু গরুর মাংস চাই। বড় নানু, ও বড় নানু, মনে হইতেছে তুমি এইখানে গরুর মাংস রান্না করতেছো। চারদিকে গরুর মাংসের গন্ধ ছড়ায় গেছে। এই গরুর মাংসের গন্ধটার সময় মনে হচ্ছে এই গরুর মাংসটা অনেক মজা হবে, তাই না? আমি আমার মায়ের মুখে শুনছি তোমার হাতের গরুর মাংস অনেক মজা হয়। হ্যাঁ নানু ভাই, সবাই বলে আমার হাতে গরুর মাংস নাকি অনেক মজা হয়। তা তুই যখন প্রশংসা করতেছিস, কি খাবি নাকি? খুব যে প্রশংসা করতেছিস। ওরে বাবা, আবার দেখি লজ্জাও পায়। আর লজ্জা পেতে হবে না, দে বাটিটা আমার কাছে দে, আমি তোকে গরম গরম তুলে দিব মাংস, দে। মা, তুমি এটা কি করতেছো?
আমার জামাই এত কষ্ট করে আব্বার জন্য গরুর মাংস নিয়ে আসছে, আর সেই মাংস তুমি আমার আব্বাকে না খাইয়ে এই ফকিনীর মেয়েটাকে খাওয়াচ্ছ। মানে দিন দিন কি তোমার বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে? এখানে বিবেক বুদ্ধির কি দেখলি তুই? ছোট একটা বাচ্চা, 2 টুকরা মাংস আমি ওকে দেব, এতে কি তোদের কম পড়ে যাবে? এখানে তো অনেক মাংস আছে, তোরা খেয়ে অনেক থাকবে। ও বুঝতে পারছি, 2 টুকরা মাংস তোর আর তোর স্বামীর ভাগে কম পড়ে যাবে, তাই না? আমি এত কিছু জানি না, আমি এখনই আব্বারে ডাকতেছি। আব্বা, ও আব্বা, কোথায় তুমি? দেখো না মা কি করতেছে। আব্বা, কি ব্যাপার মায়া, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? এই ফকিনীর বাচ্চা এইখানে কি করে? কি করতেছো তুমি বুঝতেছো না? আমার জামাই কষ্ট করে তোমার জন্য সকাল্লাত করে গরুর মাংস নিয়ে আসছে তোমাকে খাওয়াবে বলে, আর মা কি করতেছে সেখানে সেই গরুর মাংস তোমাকে না খাইয়ে এই ফকিনীর মেয়েটাকে খাওয়াচ্ছে। তাই নাকি? আমি তো আগে খেয়াল করিনি। এই মায়ার মা, তুমি কোন সাহসে আমার জামাইর আনা গরুর মাংস রান্না করে এই ফকিনীর বাচ্চাকে খাওয়াচ্ছ? কোন সাহসে? তুমিও তো দেখছি তোমার মেয়ের মতো রেগে যাচ্ছ। আরে ছোট মানুষ, 2 টুকরা মাংস দিতে গেলাম, তাও তোমাদের এত হিংসা? আরে ও তো আমাদেরই নাতি, 2 টুকরা মাংস কি তোমাদের কম পড়ে যেত? আর ওকে যদি আমি 2 টুকরা মাংস দেই, এখানে আমার দোষের কি আছে? এই তুমি জানো না এই ফকিন্নিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই? এই ফকিন্নির নানা, সে বলে তার নানা নাকি খুব সৎ, হ্যাঁ, আর বলে আমি নাকি ঘুষখোর, আমি মানুষের টাকা মেরে বড়লোক হয়েছি, আর ওদেরকে তুমি মাংস খাওয়াচ্ছ? এত বড় সাহস তোমার? ও বুঝতে পেরেছি, ওর নানাই গরুর গোশত খাওয়ার জন্য আমাদের বাড়িতে পাঠিয়েছে। নানা ভাই এইভাবে চিৎকার করবেন না, আমার মা শুনতে পেলে অনেক বকা দিবে। এখানে মাংস খেতে কেউ পাঠায় না, আমি মাংসের গন্ধ শুনে আমি নিজেই আসছি। দেখছো আব্বা, ওরা এই ছোট বাচ্চাটাকে পর্যন্ত রেহাই দেয় নাই। একে তো আমাদের বাড়িতে মাংস নেওয়ার জন্য বাটি দিয়ে পাঠায় দিছে, আবার বলছে ধরা পড়লে কখনো শিকার যাবি না, বলবি নিজের ইচ্ছায় আসছো। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝতে পারি নাই? আমি সব বুঝতে পারছি। দাঁড়া, এখনই ওকে আমি টেনে হেসড়ে ওর বাড়িতে নিয়ে ওর নানার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে আসবো। আয় 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 আয়। কি করে তোমরা? আমজাদ, আয় আমজাদ, ঘর থেকে বের হ। আজ তোকে শিক্ষা দেবো, বের হ। আব্বা তো বাড়িতে নাই, আপনি মিলির হাত এত শক্ত করে ধরে রাখছেন কেন? ওর হাত কেন ধরে রাখছি সেটা ওর কাছে জিজ্ঞেস কর। আচ্ছা, তোর বাপ যে অনেক বড় বড় কথা বলে, সে সৎভাবে জীবন যাপন করে, মানুষের 1 টাকাও সে মেরে খায় না, সহজ সরল সৎ পথে থাকে, আর আমাকে বলে আমি অসৎ জীবন যাপন করি, মানুষের টাকা মেরে বড়লোক হচ্ছি। হ্যাঁ, তাহলে এত বড় বড় যে কথা বলে, তাহলে তার নাতিন কেন মাংস খাওয়ার জন্য আমার বাড়িতে পাঠায়? কথায় বলে লেজ নাই কুত্তার বাঘানা। তোর বাপের তো বড় বড় কথা। আরে, যেই ব্যক্তি তার নিজের নাতিকে একবেলা মাংস খাওয়াতে পারে না, তার অত বড় বড় কথা সাজে না। বুঝতে পারলি? শোন, এরপর থেকে তোর মেয়েকে যদি মাংস খাওয়াতে হয়, তাহলে তোর বাপকে স্পষ্ট বলবি, মানুষের বাড়িতে 2-4 দিন কামলা খেটে ½ কেজি মাংস কিনে এনে যেন তার নাতিকে খাওয়ায়। চাচা কি কয়ে গেল? তুই ওনাগো বাড়িতে মাংস খাইতে গেছিলি? কথা কষ্ট কেন? কথা বল। আমি কি তোর এই শিক্ষা দিছি? তোর কতবার করে কইছি তুই তোর নানা বাড়িতে বেড়াইতে আসলে তোর বড় নানার ঘরে যাবি না, তারপরে গেছত কেন? যাবো না তো কি করবো, খালি সবজি দিয়ে ভাত খাইতে আমার আর ভালো লাগে না। বড় নানাদের বাড়িতে শুধু পোলাও মাংস রান্না হয়, গন্ধে আমার মন ছুঁয়ে যায়। তোমার কতবার কইলাম আমার গরুর মাংস
মাংস আয়না দাও, তুমি কি আয়না দিছো? তুমি আমাকে বলছে না নানা বাড়ি আসলে আমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবা। কই, তুমি তো সবজি দিয়েই ভাত খাওয়াইছো। বড় নানাদের বাড়িতে গরুর মাংসের গন্ধে আমি মন আটকায় রাখতে পারি না। মন রে আটকে রাখতে পারস না? তোর মাংস খা আমি জম্মের মতো করে ছুটাই দেবো। চল ঘরে চল, আয় আয়। কালকে সকালে বাকিটা আমি বাড়ি গেলাম। নানা ভাই, তুমি কাঁদতেছো কে? হ্যাঁ? আম্মু আমাকে মারছে। হ্যাঁ কি করছে? তোর মায় তোরে মারছে? হ্যাঁ, ওরা তো বড় সাহস, আমার মায়েরা মারছে। আজকে ওর একদিন কি আমার একদিন। মমিতা, মমিতা, এই মমিতা, ওদের কি করছে? হ্যাঁ, কি হয়েছে? চিল্লাইতেছো কেন? তো চিল্লাইবো না কি করবো? হ্যাঁ, তুই কি করছস? আমার মাইয়ারে মাইরা গালটা লাল করে ফেলাইছস। তুই কোন সাহসে আমার নানার ভাইয়ের গায়ে হাত দিছস? হ্যাঁ? বাবা, আমি তোমার বাড়িতে আউনের আগে মিলি আমার কাছে মাংস দিয়ে ভাত খাইতে চাইছিল, কিন্তু ওর বাপের যে ইনকাম সেই টাকা দিয়ে তো গরুর মাংস দিয়ে ভাত খাওয়া সম্ভব না। তাই ওরে আমি কইছিলাম আমি তোমার নানা বাড়িতে যেয়ে তোমার এই গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। ভাইয়াটা এই বাড়িতে আমার কাছে বারবার কইতেছিল, মা আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো, তুমি নানারে কও না। তা আমি কইছি তো নানা তো রান্না খাওয়াইব। ওরে আমি বারান্দায় বসাই রাইখা রান্না করে গেছিলাম, আয়া দিয়ে এনে নাই। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, না পাই যখন বাড়িতে ফেরত আইছি, আইসা দেখি চাচা বাড়িতে ঢুকে চিল্লা পাল্লা করতেছে। সে কইল তোমার মাইয়া আমাগো বাড়িতে যাইয়া গরুর মাংস খাইতে চাইছে। তোমার বাপ যেহেতু তার নাতিরে গরুর মাংস খাওয়াইতে পারে না, তারে কইতে পারো না কামলা দিয়া তার নাতিরে গরুর মাংস এনে খাওয়াইতে? মানুষের বাড়িতে লিলাই দেখেন। আমি ওরে এতবার করে কইছি এই বাড়িতে আসলে পরে কখনো বড় নানার বাড়িতে যাবি না। মায়ের আমার কোনো কথা শোনে নাই। তোরে মারবো না তো কি করবো? আজকে ওর কারণে চাচা বাড়ির উপর দাঁড়ায় আমার বাপরে অপমান করে গেছে, আর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি। হ্যাঁ তুমি কো, ওরে মারবো না তো কারে মারমু? মারে, ও তো ছোট মানুষ, ও তো আর বুঝে না কার হেনে যাওয়া যাইবো আর কার হেনে যাওয়া যাইবো না। ও তো সবারই সমান মনে করে। ও তার নানা ভাইয়ের হেনে গরুর মাংস ভাগ করছে, গান পাইছে, ও গেছে। সে কি জানতো যে ও এনে গেলে তার এই অবস্থা হইব? আমার নানা ভাই আমার বাড়িতে আইছে, আমারই তো উচিত ছিল তারে গরুর মাংস এনে খাওয়াই পারবে। দোষটা তো আমারই নাকি? নানা ভাই, তুমি চিন্তা করো না, কাল হয় তোমার গরুর মাংস এনে খাওয়াবো। হ্যাঁ আব্বা, দয়া করে তুমি তোমার নাতিরে মাংস খাওয়ানোর জন্য নিজের ঘাড়ে দাঁড়ের বোঝা নিও না। দেখবা এখন কান্না করতেছে, পরে সব ঠিক হয়ে যাইব। এই তুই চুপ কর, তোর কি এত কথা কইব কইছি? আমার নানা ভাইরে আমি কি খাওয়াবো আর কি খাওয়াবো না এটা আমার ব্যাপার। চলো নানা ভাই, আমরা তোমার আম্মা যা পাক করছে এগুলি দেখাই, ওরে কালকে গরুর মাংস আনবো, আমরা মজা করে খাবো। হ্যাঁ চলো। আম্মু, সামনের মাসের প্রথম সপ্তাহে সিলেটের পাহাড়ে একটা জমি কিনবো ভাবতেছি, ওইটা দেখতে যাব। আপনি আর আপনার মেয়ে কিন্তু অবশ্যই আমার সাথে যাবে। আব্বা, কথাটা চাইলেও তোমাদের জামাইয়ের সামনে বলতে পারতাম, কিন্তু তোমাদের জামাই না লজ্জা পাইতো। তোমাদের জামাই একটা নতুন বিজনেস দিতে চাচ্ছি। মা, জামাই বাবাজি নতুন ব্যবসা খুলবে, এতে লজ্জার কি আছে? হ্যাঁ, বোকা নাকি জামাই বাবাজি? এ তো খুশির সংবাদ। মা, তুমি কথার মাঝখানে কথা বলো না তো। আমি কথাটা শেষ করতে পারলাম না, অমনি তুমি ছোট চাচার মতো শুরু করে দিলা। একদম ঠিক বলছিস মা। তোর মা না, তোর মা তোর ছোট চাচার মতো কথা না বুঝেই ফট করে কথা বলে ফেলে। আচ্ছা মা,
তুই চুপ হয়ে গেলি কেন? বল বল, তুই জানে কি বলতেছিলি? জামাই বাবাজি বিজনেস করবে, ভালো কথা, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা কই মানে? বিজনেস কি খালি পকেটে দেওয়া যায়? আব্বা, বর্তমানে বিজনেস দিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, আর তোমার জামাইয়ের হাতে কোনো টাকা পয়সা নাই। তোমার জামাই বলছে বিজনেসের জন্য তোমাকে 5 লক্ষ টাকা দিতে, আর আব্বা চিন্তা করার কোনো কারণ নাই, তোমাকে লাভ সহ টাকা দিয়ে দিবে। মা, তোকে একটা কথা তো জানানো হয় নাই, বলবো বলবো করে বলাই হয় না। তাছাড়া মোবাইলে তো আর সব কথা বলা সম্ভব না, সেই জন্য আমি তোরে ফোন করে আনছি। আসলে হয়েছে কি মা, এইবার নির্বাচন করলাম, মানুষদের কাছ থেকে টাকা লোন আই না নির্বাচন করলাম। ভাবছিলাম কি নির্বাচনে জিতলে সবার টাকা শোধ করে দেব, কিন্তু তুই তো সবই জানিস জিততে পারলাম কই। এখন পাওনাদাররা তো খুব চাপ দিতেছে, যে কোনো সময় আমার উপরে হামলা হবে। তাই আমি চিন্তা ভাবনা করছি, আমার হাতে তো নগদ কোনো টাকা নাই। ওই যে জামাই বাবাজিরে যে 10 লাখ টাকা দিয়েছিলাম ব্যাংকে ধোয়ার জন্য, সেই টাকাটা জামাই বাবাজিরে বল উঠাই আইনা দিতে, আমি সবার টাকা শোধ করে দেব। আমার লাভের দরকার নাই, লাভের থেকে আমার মান সম্মান হলো বড়। আব্বা, তোমার এত খারাপ অবস্থা তুমি আগে কেন বলো নাই? তুমি যদি আমাকে আগে বলতা তাহলে তো তোমার জামাইকে বলে একটা ব্যবস্থা করতে পারতাম, তাই না? তোমাকে আমি আগেই বলেছিলাম নির্বাচন করো না। একবার নির্বাচনে পাশ করছো, কিন্তু বারবার তো তুমি পাশ করতে পারবে না। তোমার আপন ভাইয়ের সাথেই তো তোমার সম্পর্ক ভালো না। মানুষ কি টাকা খেয়ে বারবার ভোট দিয়ে বাঘকে ঘরে নিয়ে আসবে? এই, তোর মাকে থামতে বলবি, থামতে বলবি। এইবার কিন্তু আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে, এরপর যদি বেশি কথা বলে না তাহলে কিন্তু। মা, তোমার না কইছি আমি আর আব্বা কথা কইলে আমাকে কথার মাঝখানে একদম কথা কইবা না, তাও কেন কথা কইছো? আর আব্বা, তুমি না একদম চিন্তা করো না, এই ব্যাপারে আমি তোমার জামাইয়ের লগে কথা কইতাছি। তুমি পরিবর্তন হইতে পারো না, হবা না কোনোদিন। কি হয়েছে মিলির বাপ? না ঘুমাইয়া চুপচাপ বইসা রইছো, কোনো কথা কইতেছো না? বুঝতে পারছি, সকালে বড় চাচার ব্যবহারে তুমি অনেক কষ্ট পাইছো, তাই না? কি কইতাছো? তোমার চাচার লেগে আমার মন খারাপ? আরে তোমার চাচারও তো আমি মানুষই মনে করি না, আবার হ্যার লেগে মন খারাপ। তাহলে এইভাবে চুপ করে আছো কেন? আজকে যদি আমি ভালো কোনো কাজ কাম করতাম তাহলে আমার চাচা শ্বশুরের কাছে আমার শ্বশুর আবার অপমানও দিত না, হ্যাঁ বড় করে কথা কইতে পারতো, আর হ্যাঁ এই বয়সে এত কষ্ট করতে হইতো না। জীবন না পারলাম নিজের বাবার লেগে কিছু করতে, না পারতাছি শ্বশুর লেগে কিছু করতে, আমার কপালটাই পড়া, বুঝছো? কে বলছে তুমি আমার বাবার জন্য কিছু করতে পারো নাই? তুমি আমার বাবার জন্য অনেক কিছু করছো। এই যে আমার বাবা যখন অসুস্থ হয় তুমি তার সেবা যত্ন করো, ডাক্তার দেখাও, এই বা কে করে? টাকা পয়সা দিয়ে কি কোনদিন সুখ পাওয়া যায়? টাকা পয়সা দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। সুখ যদি কোথাও পাওয়া যায় সেটা হলো গিয়া মানসিক শান্তি। এখন কিন্তু অনেক রাইট হয়েছে, ঘুমাইতে হইব, এত চিন্তা না করে ঘুমাও তো। অনেক রাত হয়েছে, মা ঘুমায় পড়ছে, ঘুমায় পড়ো। আব্বু, হ্যাঁ, এই যে এই জমিটা আমার কাছে ভালো লাগছে, এই জমিটা আমি আপনাকে কিনে দিব, কোনো টেনশন করবেন না। আচ্ছা এই তো সামনে ডিসেম্বর মাস, তো আমি হ্যাঁ। সব ঝামেলা ভেঙে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ফারুক যে, এই দেখো আমার একমাত্র মেয়ের জামাই শহরে বিজনেস করে। ও আচ্ছা, তুমি তো বিজনেস বুঝবে না, বড় ব্যবসা করে, বুঝতে পারলে? লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে। গ্রামে এসছে আমার সুবিধা অসুবিধা সবকিছু দেখার জন্য। আমার একমাত্র মেয়ের জামাই, সে তো কোটিপতি, তার টাকা পয়সার কোনো অভাব নেই।
ব্যাংক ব্যালেন্স, মিল ফ্যাক্টরি সব কিছুই আছে। আর সে আমাকে এও বলেছে, আব্বু আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো পাওনাদার থাকে, যে কোনো সমস্যায় আমি আপনাকে হেল্প করব, আমি আপনার পাশে থাকবো। কি বলো জামাই বাবাজি? জি ফারুক সাহেব, আমি আব্বুকে এটা বলেছি। আপনাদের কি আব্বুর সাথে কোনো লেনদেন আছে? আপনার লেনদেন আছে কোনো? হ্যাঁ, লেনদেন আছে তো। কত টাকা? 50,000 টাকার উপরে। 50,000 টাকার উপরে না? আব্বু, আমি তো আপনার দেনা পাওনাগুলো সব নোট করে রাখতেছি, আমি এটা নোট করে রাখি। জি। আচ্ছা আচ্ছা, সেটা হবে কোন বাবা। এই শোনো ফারুক, যত পাওনাদাররা আছে সবাইকে জানিয়ে দেবে। হ্যাঁ, তুমি তো এখন দেখলে শুনলে, বলবে যে কোনো সমস্যা নেই, সময় মতো সব টাকা সবাই পেয়ে যাবে। হ্যাঁ, আর সবাইকে বলবে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। টেনশন করবেন না কোনো ফারুক সাহেব। আব্বু, হ্যাঁ বলো। আমার তো প্রায় 60 বিঘার মতো একটা জমি লাগে, ওইখানে আমি মাছের একটা প্রজেক্ট করব। তো দেখি সামনে গিয়ে ওইরকম কোনো প্লেস পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো চলো। রাব্বা কি করতেছেন আপনি? আপনি কতবার কইছি যে আমি যে কদিন বাড়িতে আছি সেই কদিন খেতে কামে আইবেন না, সব কাম আমি করবো। তারপর কি লেগাইছেন? এমনিতে আপনার শ্বাসকষ্ট, এর মধ্যে ঠান্ডা পড়ছে, আরে ঠান্ডার মধ্যে আইছেন খেতে কামে। যদি কাম করেন ঠান্ডা তো বাইরে যাবো, শ্বাসকষ্ট বাড়বো। হারি জামাই বাবাজি, ওখানে ঠান্ডা তেমন কিছু পড়ে নাই, কিচ্ছু হইব না। তাছাড়া তুমি কয়েকদিন লেগে বেড়াইতে আইছো, তুমি কাজ কাম করলে মানুষে কিছু কইব না। আব্বা, মা এসে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার হলো আপনার শরীরকে এমনি সুস্থ রাখতে হবো, সেটা বিষয়। শোনেন, আপনি কোনো কথা কইেন না, বাড়িতে যান। এই ক্ষেতের কাম যা আছে সব আমি দেখতেছি, যান। আচ্ছা। জামাই দেখো দেখো, যোগ্য শ্বশুরের যোগ্য জামাই মাঠে কাজ করছে। যোগ্য শ্বশুরের যোগ্য জামাই না, কৃষক শ্বশুরের কৃষক জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আব্বু, আমাদের যে নেক্সট যে প্রজেক্টটা আমরা করতেছি ওইখানে তো অনেক কৃষক লাগবে, চাষাপোষা লাগবে, ওইখানে আমরা ওদেরকে নিয়ে নিব, কেমন হয়? সেটা হবে কোন, আগে চলো তোমার ওই প্রজেক্টটা দেখে আসি। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে একা বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? নাচবো এখানে? এখানে কি মঞ্চ করছো নাচার জন্য? আচ্ছা, তোমার বাপের বাড়িতে আনার আগে আমি কি বইলা নিয়ে আসছিলাম? হ্যাঁ, বলি নাই যে এইবার আইসা তুমি তোমার বাপেরে বলবা আমারে 5 লক্ষ টাকা ব্যবস্থা করে দেওয়ার জন্য, আমি নতুন ব্যবসা করবো। আজকে 5টা দিন হয়ে গেছে আসছি, 5 লক্ষ টাকা তো দূরের কথা, 5টা টাকার কথা এখনো মুখে নাও নাই। কারণটা কি কও আমারে? বাবাকে বলি নাই বললে ভুল হবে, আমি বাবাকে টাকার কথা বলেছিলাম, কিন্তু এখন তো বছরের প্রায় শেষের দিকে, তাই বাবার হাত পুরা ফাঁকা। বাবা বলছে বাবার পক্ষে এতগুলো টাকা দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তাছাড়া বাজারে বাবার অনেকগুলো টাকার ঋণ হয়ে গেছে, ওই টাকাগুলো দেওয়ার জন্য বাবাকে প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে। উল্টো বাবা আমাকে বলছে, বাবা যে তোমাকে তোমার কোম্পানিতে 10 লাখ টাকা লাগানোর জন্য দিছে না, ওই টাকাগুলো দেওয়ার জন্য। মায়া, তুমি আর তোমার বাপে মিলে কি আমার সাথে ফাইজলামি করো? আমারে কি কমিটি পাত্র মনে হয়? আমি 5 লক্ষ টাকা চাইতেছি তোমার কাছে, আর তোমরা উল্টা আমার কাছে 10 লক্ষ টাকা চাইতেছো। আমি কি সদগার ছাগল? আহা, রাগ করছো কেন? এখানে তো তোমার থেকে 10 লাখ টাকা দিতে বলে নাই, বাবা যে তোমাকে 10 লাখ টাকা দিছিল সেই টাকাটা দিতে বল। তুমি জানো না ওই টাকা যে আমি ব্যাংকের ম্যানেজারের কাছে সুদের উপর লাগাইছি, আমি তো ওই টাকা ব্যাংকে রাখি নাই। আর শোনো, ধনির বাড়ির কুত্তা হইতাছে ধনী, আমি হইতাছি একটা ধনী মানুষ। আমার টাকা যার কাছে গেছে এটা ধনী মানুষের টাকা গেছে, চাইলেই ওই টাকা এখন নেওয়া যাইব না। আর ওই টাকা যদি আমি নেই তাহলে কি আমি সুদ খাইতে পারবো, লাভ খাইতে পারবো? বাবা বলছে বাবার লাভের দরকার নাই, এখন এতগুলো টাকার যে ঋণগুলো হয়েছে সেই ঋণগুলো যদি সে বাজারে না দিতে পারে তাহলে বাবার এতদিনের সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। এখন বাবার লাভের থেকে বাবার সম্মানটা অনেক বেশি। এই কথাটা বলার আগে তোমার পায়ের জুতাটা খুলে আগে আমার গালে 2টা বাড়ি দাও। কেন আমি এই টাকাটা নিলাম? আরে তোমার বাপের কাছে যেমন সম্মানের মূল্য বেশি, আমার কাছে তেমন টাকা ও লাভের মূল্য বেশি। তোমার বাপেরে বলবা এই টাকা এখন আমি ব্যাংকে থেকে উঠাইতে পারবো না, এই টাকার আশা ভুইলা যাইতে। আর এই যে 5 লক্ষ টাকার কথা বলছি, এই টাকা যদি না দিতে পারো তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, বইলা দিলাম। কথাটা যেন মন থাকে। শুনো, দাঁড়াও, এই রাগ করে চলে
এদিকে তো পাওনাদাররা আমার মাথা খায় ফেলাইতেছে। ভয়ে তো আমি ঘর থেকে বের হইতে পারতেছি না, কখন জানি আমার উপরে হামলা হয়। হ্যাঁ বাবা, তোমাদের জামাইকে বলছিলাম, কিন্তু সে বলছে এখন এই মুহূর্তে ব্যাংক থেকে টাকা তুলে দিতে পারবে না। আর বলছে তোমাদের থেকে যদি 5 লক্ষ টাকা ওকে না দেই তাহলে ওর সাথে আমাকে আর বাড়িতে নিবে না। জামাই বাবাজি আমারে সব সময় বলছে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যে কোনো সমস্যায় আমি আপনার পাশে আছি, আপনার দেনাদারি যা আছে সব আমি শোধ করে দিব। তাই তো আমি বিশ্বাস করে জামাই বাবাজির হাতে আমার সব কিছু আমি দিয়ে দিছিলাম। কিন্তু এই মুহূর্তে এসে যে জামাই এরকম পল্টি দেবে, এইটা তো আমি কখনোই ভাবি নাই। কিন্তু আমি ভেবে রেখেছিলাম জামাই যে তোমাকে টাকার জন্য সম্মান করে, এটা আমি তোমাকে বারবার বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। এবারও 10 লাখ টাকা দেওয়ার সময় আমি বললাম যে একসাথে এতগুলো টাকা দিও না, তুমি আমার কথা শোনোনি। লোভ, লোভ জিনিসটা অনেক খারাপ, আর সেটা হলো টাকার লোভ। যখন আমি তোমাকে এই কথাটা বললাম তখন তুমি আমাকে কি বললে? তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমার ভালো চাও না। আমি তোমাকে এসব বলে বিশ্বাস করাতে পারিনি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা হচ্ছে না মায়ের মা। আমি ভাবতেছি যে আমার কাছে যে টাকা ছিল সেই টাকা তো আমি জামাইয়ের কাছে দিয়ে দিছি, অবশিষ্ট যা ছিল আমি 2 হাতে খরচ করে ফেলছি। এখন তো আমি শূন্য হাত। এখন যে জামাই যে এরকম পোল্টি দিবে আমি তো জীবনও ধারণা করি নাই। হ্যাঁ, আমার পায়ের নিচের মাটি তো সরে যেতেছে, আমি এখন কি করব? কাকা আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? জি বাবা ভালো। কাকা শুনছেন নাকি আপনার বড় ভাইয়ের কি হয়েছে? কি? শুনেন নাই? এত আপনার বড় ভাই মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে একেবারে ভইরা ফেলাইছে। কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছে 3 লাখ। এই এলাকার লোকজন টাকা চাপ দেয়, আপনার ভাই দিতে পারে না। রেগে মোটামুটি কথা আপনার বাইরে ওই লক্ষ্মীকান্তা গাছের সাথে বাইন্দে পিটাইতাছে। কি কও বাবা, আমার ভাইয়ের দাঁড় দেনা কিভাবে হইলো? আপনার ভাই নির্বাচন করছে, চেয়ারম্যান নির্বাচন, ভোট তো পাইছে 513টা। এই নির্বাচনে টাকা খরচ হয়েছে, কই পাইছে টাকা? এই তো আর ইনকাম করে না, দুলাই শার্ট গাইদে ঘুরে, এলাকার সবাই জানে, নিজেকে চেয়ারম্যান মনে করে। তো নির্বাচনের সময় মানুষের কাছে টাকাটুকু ধার দূর আইনে নির্বাচন করছে। আর একজন আর জামাই আছে না, বাটপার জামাই, একটা মাইয়ে বিয়ে দিয়েছে শহরে, বিজনেসম্যান। ওই জামাই রে 10 লাখ টাকা দিছে কোন ব্যাংকে লাভের উপরে লাগানোর জন্য। ওই জামাই ওই টাকাও খাইছে, এলাকার থেকেও ভাগছে। কি তার মানে আমার বড় ভাইয়ের জামাই একটা বাটপার? হ্যাঁ, ওই বাটপাটের খিসারত এখন আপনার ভাই দিয়া লাগতেছে। শোনেন, আমি যা দেখে আসলাম, এলাকার লোকজন এমন চেতা ওনার উপরে চেতছে, আমার মনে হয় না ওনার এত সময় জানে বাঁচাইয়া রাখছে। আপনি তো ওনার ভাই, আমি জানি উনি আপনারা দেখতে পারে না, আপনারা হিংসা করে। যতই হোক আপন মার পেটের ভাই তো, যে আপনি পারেন মানুষের হাতে পায়ে ধরে পারেন, ওই যে দিন আর জামিনদার হয়ে পারেন, আপনি আপনার ভাইরে বাঁচাইয়া নিয়ে আসেন, না হইলে ওরা মাইরে ফেলাইবো। আসি কাকা, আসসালামু আলাইকুম। আম্মু খেলতে যাবা তুমি? আব্বা কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? তোমার তোমার কি শরীর খারাপ করছে আব্বা? এই শুনছো, এইদিকে আসো তো, আব্বা কান্না করতেছে। আব্বা কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? হ্যাঁ কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ একটা ব্যান্ড ডাক দিব, ডাক্তার কাছে নিয়ে যেতে দিব? কি হয়েছে? আমার কিছু হয় নাই, গাড়ি ডাকা লাগবে না। এটা আমি কি শুনলাম? কি শুনলাম মানে? কি শুনছো তুমি? আমি বাজার থেকে আনার সময় শফিকের লোকে দেখা কইলো আমার বাইরে বাইন্দা রাখছে। কেন বাইন্দা রাখছে কেন? নির্বাচনের সময় অনেক দেনা করছে, এই দেনা পরিশোধ করতে পারতেছে না। এই পাওনাদাররা তারা বাইন্দা রাখছে। আর ওই যে
মেয়ে বিয়া দিছে, ওই মেয়ের জামাইটা একটা বাটপার। ওটা ওটা আমার ভাইয়ের 10 লাখ টাকা মেরে দিচ্ছে। আমার বাইরে বাঁচানি লাগবে, আমার বাইরে বাঁচানি লাগবো। আব্বা, যে ভাই তোমারে দুই চোখে দেখতে পারতো না, সব সময় অপমান করে কথা কইতো, তার বিপদের কথা শুনে তুমি কান্না করতেছো, সেখানে তুমি এখন ছুটে যাবা? মা, ভাই বড়দান রক্তের বাঁধন, যদি চিহ্ন হয় নারীরও কারণ। নানা, যেভাবে হোক তুমি বড় নানাকে বাঁচাও। মারে, এই ছোট্ট মেয়েটাও বুঝতে পারলো রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না। মেয়েটা বুঝলো, কিন্তু আমার ভাই বুঝলো না। যেভাবেই হোক আমার ভাইকে বাঁচাতে হবে। টাকার ব্যবস্থা আমাকে করতে হবে, টাকার ব্যবস্থা আমাকে করতে হবে। এই হচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের টান, রক্তের সম্পর্ক। আমার মনে হয় বাবার সাথে আমার যাওয়া দরকার। ওনাকে এই সময় একা ছাড়া দরকার নেই। আমি যাই, তুমি থাকো। আল্লাহ, তুমি রক্ষা করো। আমজাদ ভাই, এই 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, এই হচ্ছে আপনার 10 লাখ টাকা। বুঝে নেন, জামাই বুঝে নেন। একটা জিনিস আমি বুঝি না, যে ভাই আপনাকে ছোটবেলা থেকে দেখতে পারে না, আপনাকে পদে পদে অপমান করে, সেই ভাইয়ের জন্য আপনি আজকে আপনার শেষ সম্বল ভিটামাটিটুকু বিক্রি করে দিলেন। আপনার মেয়ের জামাইয়ের তো তেমন সয় সম্পত্তি নাই, তো আপনার মেয়ের জন্য তো শেষ সম্বলটুকু থেকে কিছু অংশ রাখার দরকার ছিল। আমি জানি আমার মেয়ের জামাইয়ের তেমন পয়সা করি নাই, কিন্তু আমার মেয়ের সুখী রাখার লাগে, তার 3 বেলা খাওয়াইবার লাগে যতটুকু দরকার ততটুকু আছে। আর এমন কিছু না যে আমার সম্পত্তি তারা না পাইলে তাদের বিশাল কিছু ক্ষতি হয়ে যাব, সমাজে মুখ দেখাইবার পারতো না। কি কোন জামাই? হ্যাঁ বা, আপনি ঠিক বলছেন। আপনার সম্পত্তি আমার দরকার নাই। আরে আপনার সম্পত্তির কথা তো আমি কল্পনা করতে পারি না। আমি তো নিজেই কইলাম যে চাচার বিপদ আপনার পাশে যা দাঁড়ান। ভাই যান যান, অনেক রাত হয়ে গেছে, আপনার বাইকে আপনি ছুটাই নিয়ে আসেন, টাকাগুলি দিয়ে ছুটাই নিয়ে আসেন জলদি। আবার টেবিল আপনি কাম থেকে চলুন। বাবা শুভ, তোমার চাচা একজন সম্মানিত মানুষ, তার এইভাবে গাছের সাথে বাইন্দা রাখছো। মানলাম তোমরা কিছু টাকা পাও, আমাদের একটু সময় দাও, আমরা তোমাদের টাকা পরিশোধ করে দেবো। তোমার চাচার বাঁধনটা খুলে দাও। রাখেন কাকি, এমন মন গড়া কথা অনেক শুনছি, আর কোনো কথা শুনতে চাই না। আপনার মাইয়ার জামাই সে তো একটা বাটপার, কাকা ঘুইরা বেড়াইতো কইয়া কইয়া, কইতো আমার জামাই তো কোটি কোটি টাকার মালিক, সে তো প্রজেক্ট সাজাইবো, সে নাকি মাছের ব্যবসা করব। সে তো এখন বাকছে, সে তো একটা বাটপার, সে একটা চিটার। এখন কাকা টাকা দিব কইতে? আমার টাকা দেন, সাপ সাপ কথা, কাকারে ছাড়াই নিয়ে যান। টাকা পামু, কাকারে ছেড়ে দিমু। যত রাইত হইব তত আমার লাঠি গরম হইব। আমি সাপ সাপ কথা কয়ে দিলাম, টাকা দেন, কাকারে ছাড়াই নিয়ে যান। ভাই, তোমার এই বাইন্দা রাখছে? আমজাদ, তুই আমার এই বিপদের দিনে আইসোস? নাও, তোমার বিপদ কাটাও। তুই আমার মার পেটের ছোট ভাই, কিন্তু আমি তোরে তো ভাই বইলা কখনো পরিচয় দেই নাই। শুধু খালি অহংকার করছি, তোরে ঘৃণা করছি, লোকজনের সামনে অপমান করছি। আর আর তুই আজকে এই বিপদের দিনে তুই আগে আসলি, এতগুলো টাকা তুই দিলি, এতগুলো টাকা কই পাইছস? চাচা, আমি কইতাছি আমার শ্বশুর আব্বা এতগুলো টাকা কই পাইছে? আমার শ্বশুর আব্বা যখন শুনলো যে তার ভাই অনেক বড় বিপদে আছে, তখন কোনো কিছু চিন্তা না কইরা তার ভিটা মাটি যা কিছু আছিল সবকিছু বেচা আপনার হাতে টাকাগুলো তুলে দিছে।
আমার শ্বশুর আব্বা কোনো চেয়ারম্যানের উপকার করে নাই, কোনো অহংকারের উপকার করে নাই। তার মায়ের আপন পেটের বড় ভাইয়ের উপকার করছে, তার বিপদে তার পাশে দাঁড়াইছে। যে ভাইরে আপনি কোনো সময় পরিচয় দেন নাই, সব সময় তুচ্ছতাচ্ছিল্য করছেন। বড় ভাই, চাচা বড় ভাই মানে বুঝেন? এই বড় ভাই শব্দটা অনেক ভারী শব্দ। কোনো পরিবারে যদি বাপ মা মরে যায়, তারপরে তার ছোট ভাই বোনের যে খেয়াল রাখে, তিলে তিলে করে মানুষ করে, সেই বট গাছটার নাম হচ্ছে বড় ভাই। আমি দেখছি আমার শ্বশুর আব্বাই আপনার জন্য কত কষ্ট করছে, কত কান্না করছে। যখনই আপনি তার সাথে অন্যায় করতেন, অবিচার করতেন, তখন আমার সান্ত্বনা দিত যে আমার বড় ভাইটা এমনই, তার কথা কোনো রাগ করো না। তার মন মানসিকতা অনেক ভালো, সে মানুষটা ভালো, শুধু একটু অহংকার বেশি, তাই মাঝে মাঝে রাগের মাথায় উল্টাপাল্টা কথা কয়। কিছু মনে করো না, আমি কিছু মনে করতাম না। চাচা, বড় ভাই মানে কি জানেন? যে ছোট ভাই ছোটবেলা থেকে বাপের হারায়া যারা আঙুল ধরে হাঁটা শিখে, তারাই কয় বড় ভাই। যে ভাইটা বাজারে গিয়া নিজে ভালো মন্দ না খায়া ছোট ভাইয়ের জন্য জিনিসপত্র নিয়ে আসে, তারই বড় ভাই বলে। যে ভাইটা মার্কেটে যাইয়া নিজের লেগে পছন্দ হইলো কোনো কাপড় কিনে না, ছোট ভাইয়ের জন্য দামি কাপড়টা বাইসা আনে, তারই বড় ভাই কয়। আপনি হলেন সেই বড় ভাই। কিন্তু আমি আপনাকে পরিবারের মায়া বিয়া করার পর থেকে কোনোদিন দেখি নাই আপনি বড় ভাই হিসাবে আমার শ্বশুর আব্বার প্রতি কোনো দায়িত্ব পালন করছেন। সব সময় তুচ্ছতা ছিল করে কথা কইছেন। ওই যে সেদিনকার ঘটনায় আমি আমার আব্বার লইয়া মাঠে কাজ করতেছিলাম, আপনি আর আপনার মায়ের জামাই কত হাসাহাসি করলেন, তুচ্ছতা ছিল করে কথা কইলেন। চাচার জামাই চাষাই হয়। আমি কিছু মনে করিনি আব্বা। আপনি যে মায়ের জামাইয়ের লইয়া কত অহংকার করছেন। আপনার মায়ের জামাই এমুক পাস, আপনার মায়ের জামাই অনেক টাকা পয়সা আলা, অনেক কিছু নিয়ে আসে আপনার বাড়িতে, সেটার জন্য অনেক অপমান করছেন আমার শ্বশুর আব্বারে, আমারে। জানেন, আমরা তো অনেক কিছু মনে করি নাই। একটা জিনিস দেখেন, এই যে আপনি গতবার তো চেয়ারম্যান আছিলেন, এই বছর কি হইলো? আপনি ফেল করলেন। ভোট পেলেন কয়টা? মাত্র 513টা ভোট। এটা কি লেগেছেন জানেন? এটা আপনার অহংকারের কারণে পাইছেন। এই 513টা ভোট পাইছেন না, এটা আপনার কেউ ভালোবাসা দেয় নাই, এটা দিচ্ছে আপনার টাকার লোভে। যারা আপনার টাকা খাইছে, হ্যাঁ আপনার ভোট দিছে। তার মানে বুঝছেন, মানুষ আপনারে ভালোবাসে না, আপনার টাকারে ভালোবাসে। এই চাপা দেন, যারা আপনার গতবার ভালোবাসা ফুলের মালা গলায় দিছে, আজ তারাই আপনার গাছ লোক বাইন্দা রাখছে। কেন জানেন? আপনার অহংকারের কারণে। একটা কথাই আছে না, অহংকার পতনের মূল। আপনার সে পতন হয়েছে। এখনো সময় আছে, নিজের শুধরান, ভালো হন। যাই হোক চাচা, আমি আপনাকে বাড়ির জামাই, ছোট মানুষ, যদি ভুল কিছু বলে থাকি আমার ক্ষমা করে দিন। ভুল তো করছে ওর বাবা, এমন একটা লোক যার ঘর করতেছি আমি, সে কিনা আমার এই ছাইরা কথা কয় নাই। সে সব সময় চেয়ারম্যানের গরম দেখাইছে, আভিজাত্যে গরম দেখাইছে, সব সময় মনে করছে যে সারা জীবন চেয়ারম্যান থাকবো। কিন্তু তাই কি হয়েছে? এই দেখেন না, আপনাদেরও ছোট কইরা দেখছে, আপনাদের কত অপমান করছে। আপনাদের সাথে আমি একটু ভালো ব্যবহার করছি দেখা আমারও যাতা কইছে। হে লোকটার কি নীতি আছে? কোনো নীতি নাই, সে মানুষ নামে কলঙ্ক। কিন্তু আপনি তো তার ভাই, মায়ের পেটের ভাই। কই, আপনি তো পারলেন না রক্তের বাঁধন ছিঁড়ে দূরে চলে যেতে। আপনি তো তার বিপদে পারলেন না দূরে থাকতে। তার জামাই কিনা যেই জামাইরে নিয়ে তুলো 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 করছে, সেই জামাই কই? আজকে তো তারই টাকা নিয়ে ভাগে গেছে, তার মেরে ফেলাই গেছে। কে আপন ভাই, কাকে বলবো? রক্তের বাঁধন। আপনি, এই অহংকারের পতন হয়েছে এই লোকটার। ভাইজান, আপনি আমার জন্য হইল
এই লোকটারে মাফ করে দেন। ও বাবা, তুমিও তোমার চাচারে মাফ করে দাও। আর ও ছোট মানুষ, ওর কথা কি কমু? আভিজাত্যের অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম রে ভাই। আমি মার পেটের ভাইরে কখনো আমি আপন মনে করি নাই। নিজেরে রাজা ভাবছি, নিজেরে অনেক কিছু ভাবছি। আমার চোখের সামনে যত মানুষ ছিল সব সময় আমি ভাবছি এগুলো মানুষ না, অমানুষ, ছোট লোক, গরিব। কিন্তু আমি কখনো ভাবি নাই যে অহংকার পতনের মূল। আজ তুই আমার চোখ খুলে দিছিস ভাই। তোর ভিটা আমারে বিক্রি করে এই টাকাগুলো আইনা আমারে বিপদ থেকে উদ্ধার করতেছস। ভাই তুই কি এখনো দূরে থাকবি? আমার বুকে আয়, ভাই রে, ও ভাই, আমারে মাফ করে দে ভাই। আমি বুঝতে পারছি অহংকার ভালো না, অহংকার হলো পতনের মূল।